ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 18 নম্বর ক্লাস। তো আমি তোমাদের প্রতিটা ক্লাসেই বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো, ঠিক আছে? আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটির শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধে না হয়। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। যেমন দেখো, কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, যে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ সারামতি, অপশন বি জাপভো, অপশন সি শিলং, না অপশন ডি নররেক। তাহলে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি নররেক। তো মনে রাখবে যে গারো পাহাড়টি কোথায় অবস্থিত? সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নররেক। তাহলে কোথায় অবস্থিত তা আমি এখানে লিখে দিচ্ছি। যে গারো পাহাড়টি এটি মেঘালয়ে অবস্থিত। ওকে, চলো কোশ্চেন নাম্বার 23 কি বলছে, দ্বাদশ পরিকল্পনার সময়সীমা সমাপ্ত হয়েছে। 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে? 12তম 5 ইয়ার প্ল্যানের সময়সীমা সমাপ্ত হয়েছে কত সালে? কি বলছে, অপশন এ 31শে মার্চ 2015, অপশন বি 31শে মার্চ 2016, অপশন সি 31শে মার্চ 2017, না অপশন ডি 31শে মার্চ 2018। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি 2017। তো মনে রাখবে এই 2017 মানে কত থেকে কত, না এখানে লিখে দিচ্ছি আমি, বারো থেকে 17, ঠিক আছে? দ্বাদশ পরিকল্পনা হচ্ছে 12 থেকে 17। তো তোমরা এটা মনে রাখবে যে প্রথম 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল, এখানে লিখে দিচ্ছি আমি। প্রথম হলো 1951 থেকে 1956। ওকে, প্রথম পড়লে প্রথমটাই পড়তে পারে, তাই এটা বলে দিলাম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 24 কি বলেছে, যে মণিকরণ কোথায় অবস্থিত? অপশন এ স্পিতি উপত্যকা, অপশন বি কুলু উপত্যকা, অপশন সি পার্বতী উপত্যকা, না অপশন ডি সোলাং উপত্যকা। তাহলে মণিকরণ কোথায় অবস্থিত? এটা তোমাদের মনে রাখবে, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি পার্বতী উপত্যকা। তাহলে এই পার্বতী উপত্যকা কোথায় অবস্থিত যদি প্রশ্ন আছে, ধরলো মণিকরণ কোথায় অবস্থিত, এই উপত্যকা না দিয়ে জায়গার নাম দিয়ে দিল যে কোন রাজ্যে অবস্থিত। তো মনে রাখবে এটা এখানে লিখে দিচ্ছি আমি, পার্বত্য হিমাচল প্রদেশের পার্বত্য উপত্যকাতে মণিকরণটি অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 35 কি বলেছে, দেখো কোন ভাইসরয়ের আমলে
প্রথম লোক গণনা শুরু হয় কোন ভাইসরয়ের আমলে? অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড হার্ডিঞ্জ, অপশান সি লর্ড ডালহৌসি, না অপশান ডি লর্ড মেয়ো। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি লর্ড মেয়ো। লর্ড মেয়ো। সালটা কত সালে মনে রাখবে যে প্রথম লোক গণনা? তো মনে রাখবে এটা এখানে লিখে দিচ্ছি আমি, 1872 সালে। ঠিক আছে, ফার্স্ট কিন্তু 1872 সালে হয়েছিল লর্ড মেয়র আমলে। ঠিক আছে, চলো এখান থেকে কিছু কোশ্চেন আরও এক্সট্রা যেহেতু যেগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো বলে দিচ্ছি। এ দেখো লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস কে ছিল? তো মনে রাখবে যেটা থেকে আসে এই লর্ড কর্নওয়ালিস হচ্ছে, এদিকে লিখে দিচ্ছি, এদিকে অসুবিধা হতে পারে, এদিকে লিখে দিচ্ছি। ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ওকে, ভারতীয় সিভিল সার্ভিসের জনক। তার সাথে সাথে মনে রাখবে, এটা আমি বললে তোমরা লিখে নিও, এখানে তো লেখার জায়গা হবে না, কারণ আমাকে লর্ড ডালহৌসিটাও লিখতে হবে। তো মনে রাখবে লর্ড কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক বলে লর্ড কর্নওয়ালিসকে। আর মনে রাখবে প্রথম পুলিশি ব্যবস্থা কিন্তু এই কর্নওয়ালিসে নিয়ে আসে। প্রশ্ন এসেছিলো যেহেতু পুলিশি ব্যবস্থা কার আমলে ফার্স্ট আসে, প্রথম আসে, বা কে নিয়ে আসে, তাই লর্ড কর্নওয়ালিসই কিন্তু পুলিশি ব্যবস্থা নিয়ে এসেছিল। ওকে, চলো তারপর দেখো এখানে আছে অপশান বি লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জের সময় কি হয় না, লর্ড হার্ডিঞ্জের আমলে কিন্তু এখানে লিখে দিচ্ছি আমি এখানটায়। ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জের আমলেই আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও, কারণ এই জায়গা ছোটো তো তাই অসুবিধা হচ্ছে লিখতে। মনে রাখবে যে লর্ড হার্ডিঞ্জের আমলে কিন্তু প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ লর্ড হার্ডিঞ্জের আমলেই হয়েছিল। ওকে, তারপর দেখো এখানে আছে অপশান সি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, তাহলে লর্ড ডালহৌসি কে ছিল? তোমরা অনেকেই জানো যে লর্ড ডালহৌসি, আমি আগের ক্লাসেও বলেছি যে সপ্তবিপ্লব নীতির প্রবর্তক হচ্ছে লর্ড ডালহৌসি। ওকে, তাহলে আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও, যে ওই ক্লাসও কিন্তু এক্সট্রা ইনফরমেশান অনেক কিছুই দিয়ে আছে, যেগুলো কোশ্চেনে আসার চান্স আছে এক্সামে। তো এখানে বলে দিচ্ছি সপ্তবিপ্লব নীতি তো আগেই তোমরা জানো। তো তার সাথে এটাও মনে রাখবে যে লর্ড ডালহৌসি কিন্তু ভারতীয় রেলপথের জনক বলা হয়। এইখানটা লিখে দিচ্ছি। লর্ড ডালহৌসি ভারতীয় রেলপথের জনক বলা হয়। ওকে, মনে রাখবে। চলো পরের প্রশ্নে আসা যাক। চলো কোশ্চেন নাম্বার 36 দেখো কি বলেছে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম কে লিখেছেন? এই বইটি কে লিখেছেন? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি কে লিখেছেন? অপশান এ আলবার্ট আইনস্টাইন, অপশান বি স্টিফেন হকিংস,
অপশান সি হিলারি ক্লিন্টন, না অপশান ডি ইয়ার মার্টেল। তো তোমাদের অ্যান্সার কী হবে? না ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি কে লিখেছেন? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি স্টিফেন হকিং। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? ফাগ নৃত্যটি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? অপশান এ সিকিম, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি হরিয়ানা, না অপশান ডি পাঞ্জাব। এই দেখো এই যে অপশান যেগুলো আছে এগুলো আমি আগের ক্লাসে অনেক ক্লাসেই বলে দিয়েছি যে পাঞ্জাবের আঞ্চলিক নৃত্যর নাম কি, সিকিমের আঞ্চলিক নৃত্যর নাম কি, পাঞ্জাবের গিদ্দা, ঠিক আছে, সিকিমের চাংহাই। তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, তা আমি এখানে আর বলছি না, যেহেতু আগের ক্লাসে বলা হয়ে গেছে। তা আপাতত এখানে এটাই বলছি আমি, ঠিক আছে? যে ফাগ নৃত্যটি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? অপশান এ সিকিম, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি হরিয়ানা, না অপশান ডি পাঞ্জাব। তোমাদের এটা অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি হরিয়ানা। হরিয়ানার আঞ্চলিক নৃত্যটি হচ্ছে ফাগ। ওকে, চল কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? যে লোকসভায় অনাস্থা প্রস্তাব পাস হয়ে গেলে, অনাস্থা প্রস্তাব তাহলে যদি পাস হয়ে যায় কী হয়? অপশান এ শুধুমাত্র প্রধানমন্ত্রী ইস্তফা দেন, অপশান বি রাষ্ট্রপতির নির্বাচন আবার শুরু হয়, অপশান সি সরকারে বিরাজমান যে কোনো একজন মন্ত্রীকে ইস্তফা দিতে হয়, না অপশান ডি প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ইস্তফা দেন। তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি। কী বলেছে? লোকসভায় অনাস্থা প্রস্তাব পাস হয়ে গেলে প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ইস্তফা দেন, মনে রাখবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 39 কি বলেছে? অ্যাসপিরিন হলো অপশান এ অ্যাসিটাইল কি স্যালিসাইলিক অ্যাসিড, অপশান বি সোডিয়াম স্যালিসাইলেট, অপশান সি মিথাইল স্যালিসাইলেট, না অপশান ডি ইথাইল স্যালিসাইলেট। তো তোমাদের অ্যান্সার কী হবে? অ্যাসপিরিনটি একটি কী? অ্যান্সার হবে অপশান এ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তো মনে রাখবে এই অ্যাসপিরিন যদি প্রশ্ন আসে যে অ্যাসপিরিনটি কী কাজে ব্যবহৃত হয়, তো মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি। বলে দিচ্ছি, এই অ্যাসপিরিন এটি বেদনানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 40 কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে? রেসিডুয়ারি পাওয়ার পার্লামেন্টকে কোন ধারায় দেওয়া হয়েছে?
অপশান এ 250 নম্বর ধারা, অপশান বি 248 নম্বর ধারা, অপশান সি 233 নম্বর ধারা, না অপশান ডি 222 নম্বর ধারা। তাহলে কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে? নেট তোমাদের অ্যান্সার হবে অপশান বি 248 নম্বর ধারায়। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 31 কী বলে যাও, পুথান্ডু উৎসব কোথায় পালিত হয়? আমি তোমাদের এই কোশ্চেনটা আগে বলে দিই যে তোমাদের আমি আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলছি যে এই উৎসব ছদ্মনাম, ঠিক আছে, ছদ্মনাম, উৎসব, মুদ্রা, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। তো এগুলো তোমরা ভালো করে করে যাবে। ওকে, চলো এই কোশ্চেনটা আসা যাক। পুথান্ডু উৎসব কোথায় পালিত হয়? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, না অপশান ডি অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, না অপশান ডি মধ্যপ্রদেশ। তো এর মধ্যে অ্যান্সার কী হবে? পুথান্ডু উৎসব কোথায় পালিত হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি তামিলনাড়ু। ওকে, তো ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি ইনফরমেশান দিয়ে ক্লাসটা করাবো। ওকে, আজকের মতো এখানেই, চলো।